গণভোট নিয়ে আইন করার পথে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইন করতে ৩ থেকে ৪ কর্মদিবস সময় লাগতে পারে। তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। এছাড়াও সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয় ৮টি এজেন্ডা নিয়ে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিদ্ধান্ত হয়েছে গণভোট করতে আইন প্রণয়ন করার বিষয় নিয়ে। বৈঠকের পর বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা। গণভোট করার জন্য কেন আইন দরকার তার ব্যাখ্যা দেন তিনি। আজকে আরেকটা ঐতিহাসিক রায় হয়েছে। আমরা জানি যে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম। এটা আমাদের ভোটের নিশ্চয়তা দিয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা বেশ কয়েকটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখেছিলাম। আমি সবসময় দেখতাম ক্ষমতাসীন দল পরাজিত হতো। আগামীতে যে সংসদ গঠিত হবে, সেই সংসদ যখন ভেঙে যাবে তার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। জুলাই মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা চিন্তা করছে সরকার। আসিফ নজরুল জানান, এ নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। এছাড়া বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার জন্য পৃথক সচিবালয়ের চূড়ান্ত অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, এটা আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সুপারিশে ছিল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সরকারের 51টি ক্যাবিনেট বৈঠকের 394টি সিদ্ধান্তের মধ্যে 82% বাস্তবায়ন হয়েছে। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। জাতীয় নির্বাচনের দিন গণভোট পরিচালনা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন নির্বাচন এবং রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, 2 নির্বাচন ঘিরে শুধু ভোট দেয়া নয়, পুনর্বিন্যাস ঘটাতে হবে পুরো প্রক্রিয়াতে। কোনো কেন্দ্রের ভোট বাতিল হলেও গণভোটের জন্য রাখতে হবে পুনর্নির্বাচনের সুযোগ, পরিবর্তন আনতে হবে আইনে। ফরহাদ ইবনে মালেকের আরও একটি প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের ঘোষণার পর নানা মহলে চলছে নানা মত। একই দিনে 2টি বড় ভোটের আয়োজন কতটা যৌক্তিক, এমন প্রশ্ন ছাপিয়ে আলোচনার বিষয় এখন ইসির কতটা সক্ষমতা রয়েছে। সূত্র বলছে, একই দিনে 2টি নির্বাচন আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা পায়নি কমিশন। বিশেষজ্ঞদের দাবি, এই মহাযজ্ঞ কিছুটা চাপিয়ে ফেলবে কমিশনকে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে গভর্নমেন্টের কোনো ইনস্ট্রাকশন আসে নাই যে গণভোটটা কিভাবে হবে, কিভাবে করতে হবে। এই মুহূর্তে কমিশন যে গতিতে কাজ করছে, কমিশনের জন্য এটা বড় চাপ হয়ে যাবে ওই গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে করা। কিন্তু এই চাপটি আমাদেরকে নিতে হবে, কমিশনকে সেই কাজটি করতে হবে, কারণ এর বিকল্প কিছু নাই। শুধু ভোট দেওয়া না, এখানে পুরো সিস্টেমটাকে একটু রিশাফল করতে হবে। ইলেকশন কমিশন এই পুরো নির্বাচনটা পরিচালনার জন্য কি ধরনের নেতৃত্বে থাকছে, তার নেতৃত্বের প্রকাশটা কেমন হচ্ছে, তার ভাষাটা কেমন হচ্ছে, এটার পর ডিপেন্ড করবে যে নির্বাচনের দিন পরিস্থিতি কেমন থাকবে। নির্বাচনের দিন অনিয়ম হলে পুরো কেন্দ্রেরই ভোট বাতিলের ক্ষমতা পেয়েছে ইসি। সেক্ষেত্রে কি গণভোটেরও ফলাফল বাতিল হবে? বিশ্লেষকরা দিয়েছেন ভিন্ন মত। কোথাও যদি গোলযোগ হয় এবং নির্বাচন কমিশন যদি ওইখানকার ভোট যদি বাতিল করে, তাহলে আসলে গণভোটের যে প্রক্রিয়াটা ওটাও কিন্তু ওখানে বন্ধ হয়ে যাবে। তাহলে এই গণভোট কিন্তু পুনরায় নেয়ার কোনো নজির নাই। গণভোট কিন্তু আপনার একসাথেই হবে,
এটা সিম্পল এজেন্ডা থাকে, এটা রেজাল্ট হয়ে যায়। দুইটা ইলেকশন কিন্তু একের ভিন্ন ইলেকশন, একটা হলো গণভোট, একটা হলো জাতীয় সংসদের নির্বাচন। তা এখানে যে আইনটা তৈরি করবে গণভোটের জন্যে, সে আইনের মধ্যে থাকতে হবে যে কোনো কারণে যদি কোনো কেন্দ্র বন্ধ হয়ে যায় এবং সেই কেন্দ্র বন্ধ হলে গণভোটের জন্য একটু পুনর্নির্বাচন হবে। এছাড়া জাতীয় নির্বাচনের উত্তাপের প্রভাব কোনোভাবেই যেন গণভোটে না পড়ে সেদিকে কমিশন, দল ও সরকার সবাইকেই লক্ষ্য রাখতে হবে বলেও মনে করেন এই বিশ্লেষক। এইটা যদি নিশ্চিত করতে পারে নির্বাচন কমিশন, তাহলে তারা সবার সহযোগিতাটা পাবে। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে এই সংক্রান্ত আপিল মঞ্জুর করে আদেশ দেন। সর্বোচ্চ আদালত এই ব্যবস্থা চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর করতে সংক্ষিপ্ত রায়ে নির্দেশ দিয়েছেন। আইনজীবীরা বলছেন এর মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে। মইনুল মারুফের প্রতিবেদনে বিস্তারিত। অবশেষে ১৪ বছর আগে বাতিল করা ব্যবস্থা ফিরিয়ে দিল আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের সর্বোচ্চ আদালত সর্বসম্মতিক্রমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন। আইনজীবীরা বলছেন এই রায়ে গণতন্ত্র সুসংহত হবে। এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক, এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে। এই রায়টি আজকে ৭ জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলেও কবে থেকে কার্যকর হবে তা নিয়েও আদেশে উল্লেখ করেছেন আপিল বিভাগ। এ নিয়ে ব্যাখ্যা দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। পূর্বাবস্থায় ফিরে গেল এবং এটা কার্যকরী হবে নেক্সট পার্লামেন্ট ডিজলভ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যেই যেটা আছে সেই বিধানটা পুনর্বহাল হলো। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন, দিনের ভোট রাতে হবে না। ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায় দেন। পরে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটিকে সংবিধান থেকে সরিয়ে দেয় ওই সময়ের আওয়ামী লীগ সরকার। ২৪-এর গণঅভ্যুত্থানের পরপরই ওই রায় পুনর্বিবেচনার আবেদন করে বেসরকারি সংস্থা সুজনের সম্পাদক বদিউল আলম ও ৫ জন নাগরিক। পরে এতে পক্ষভুক্ত হয় বিএনপি ও জামায়াত ইসলামী। ৪ জন ছিলেন এক পক্ষে, ৩ জন ছিলেন আরেক পক্ষে। রায়ের পর আবেদনকারী ও আইনজীবীরা মনে করেন অবাধ ও সুষ্ঠু ভোট প্রয়োগে এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ৩টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। এই রায় ঘোষণার ভিত্তিতে 13 অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো। ইংরেজিতে বলেছেন রিভাইভড অ্যান্ড রেস্টোরড। আইনজীবীরা অভিযোগ করেন আওয়ামী লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন ওই সময়ের প্রধান বিচারপতি। ঐতিহাসিক এক রায়ের মাধ্যমে ১৪ বছর পর তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও এটি কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে, অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। তত্ত্বাবধায়ক মডেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আপিল বিভাগের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই আহ্বান জানান দলটির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির নেতাকর্মীরা। আরও যোগ দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আপনাদের সমালোচনা, আপনাদের এপ্রিসিয়েশন, আপনাদের দুইটাই অব্যাহত থাকুক, যাতে করে আমরা এখন থেকেই এই জবাবদিহিতার সংস্কৃতিতে বড় হই। এখান থেকে যখন একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয় সেটি সারা বাংলাদেশে প্রতিধ্বনিত হয়, অন্যান্য অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেটিকে অনুসরণ করা হয়। সকালেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দেন আপিল বিভাগ। এ নিয়ে আমির খসরু তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে,
তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। অনুষ্ঠানের সভাপতি পরে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারকে এখন তত্ত্বাবধায়ক মডেলে কাজ করতে হবে। আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি। তবে যেহেতু এই নির্বাচনে এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে কেয়ারটেকারের পুনঃপ্রবর্তনের বিষয়টি, আমি অনুরোধ করব বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে। এদিকে আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, ভবিষ্যৎ রাজনীতির জন্য তত্ত্বাবধায়ক রায় ইতিবাচক। কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। নির্বাচনে জিতলে তৃণমূল জনগণের জন্য বিএনপি কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন এই নেতা। এই মানব কল্যাণমূলক কাজের যে প্রয়াস তারা চালাচ্ছেন সেটা এগিয়ে যাবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। ট্রাইব্যুনালের ৩ বিচারক এবং প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় ৪ জনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ভোলা থেকে একজন গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসিকিউটর তানভীর জোহা বলেন, শুধু দেশের বাইরে নয়, প্রত্যন্ত অঞ্চল থেকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারক এবং প্রসিকিউটরদের হুমকি দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ১৭ নভেম্বর জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৫ বছরের সাজা দেয় আইজিপি মাউনকে। এই রায়কে ঘিরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও প্রসিকিউটরদের বিভিন্ন জায়গা থেকে হুমকি আসে। মোবাইল ফোনে দেয়া হয় এই হুমকি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও প্রসিকিউটরদের ছবি, মোবাইল নম্বর, বাড়ির ঠিকানা ছড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় ৪ জনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তারা আসলে দেশে বসে বিদেশি রূপ ধারণ করে এই হুমকিগুলো প্রদান করছিল এবং তারা বেশ কিছু রিমোট অঞ্চল থেকে, নদী তীরবর্তী এলাকা, দ্বীপ এলাকা থেকে তারা এই জাতীয় কলগুলো করছিল। ইতিমধ্যে আমরা প্রযুক্তির মাধ্যমে বেশ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি এবং মূল যিনি এটা পরিকল্পনা তিনি ইতিমধ্যে শনাক্ত হয়েছেন। এই ঘটনায় জড়িত বেশ কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলেও জানান এই প্রসিকিউটর। একটি ভিত্তিহীন সামাজিক একটি অবস্থান বা সমর্থন তৈরি করার অপচেষ্টাই বলবো তারা করতে চাইছেন, কিন্তু সেটা আসলে সফল হচ্ছে না। এবং একটি বিষয় খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা প্রসিকিউশনদেরকে যারা যে দেশ থেকেই হুমকি দিক না কেন তারা কিন্তু ইতিমধ্যে সকলে আইডেন্টিফাইড এবং আমাদের প্রচলিত আইনে তারা বিদেশের থেকে যে খুব একটা লিগ্যাল রেমিডি দিতে পারবে এটা আসলে সঠিক নয়। এছাড়া শেখ হাসিনার রায়কে নিয়ে ভারতবর্ষে আওয়ামী লীগের সাবেক নেতা, মন্ত্রী ও এমপিদের দেয়া বক্তব্য যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানায় প্রসিকিউশন। ভারতের সাইবার পুলিশকেও আমরা সেই সকল আইপিগুলো নিয়ে কোশ্চেনিং করব। সৈকত সাদিক, ৭১, ঢাকা। শুল্ক চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কিনতে পারে বাংলাদেশ, এমন আভাস দিয়েছেন দেশটিতে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। তিনি ৭১কে বলেন, উভয় পক্ষের সম্মতিতে ওই চুক্তি প্রকাশ করা হতে পারে, তখন সব ধরনের ধোঁয়াশা কেটে যাবে। তিনি আরও বলেন, দেশের স্বার্থ বজায় রেখে ট্রাম্প প্রশাসনের সাথে শুল্ক চুক্তি করেছে ডক্টর ইউনূসের সরকার। সুফিয়ান ফারাবির প্রতিবেদনে বিস্তারিত। গত আগস্টের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রের বাজারে কোনো ধরনের পণ্য রফতানিতে ভারতকে ৩৫%, চায়নাকে ৫৫% ও ভিয়েতনামকে ২০% শুল্ক বেঁধে দেয় ট্রাম্প প্রশাসন। বিশ্ব বাণিজ্যে যা ট্রাম্পের শুল্ক ঝড় হিসেবে অভিহিত করা হয়। তবে বাংলাদেশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ২০% শুল্ক নির্ধারণ করা হয়, যা দেশের তৈরি পোশাক খাতকে সম্ভাব্য ক্ষতি থেকে উদ্ধার করেছে বলেই মনে করেন অনেকে। তবে যেই চুক্তির প্রেক্ষিতে ১ লাফে ১৫% শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র, সেসব বিষয়ে প্রকাশ্যে না আনার শর্ত জুড়ে দেয়। এতেই সন্দেহ তৈরি হয় এবং চুক্তিটিকে দেশের স্বার্থবিরোধী হওয়ার আশঙ্কা করেন কেউ কেউ। কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটেনি, বরং বাংলাদেশের স্বার্থ শতভাগ বজায় রেখেই এই চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টারের দায়িত্বরত গোলাম মর্তুজা। ওই পর্যায়ে এই চুক্তিটি হয়তো আগামী সামনের সময়ে, অল্প সময়ের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হবে। চুক্তিটি স্বাক্ষর হওয়ার আগে পর্যন্ত কোনো দেশ এটা প্রকাশ করতে পারবে না। চুক্তি স্বাক্ষর হয়ে যাওয়ার পরে গোপনীয়তার চুক্তিটি
যেটা আছে সেটা বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে এবং চুক্তি স্বাক্ষরের সময়ও জানানো হবে যে এই চুক্তিটি আমরা প্রকাশ করতে চাই, যুক্তরাষ্ট্রের সম্মতি প্রত্যাশা করবে বাংলাদেশ। কারণ এই চুক্তির মধ্যে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো শর্ত নাই। চুক্তির মধ্যে কি সামরিক কোনো বিষয় আছে? যুক্তরাষ্ট্রের প্রস্তাব কি ছিল? যুক্তরাষ্ট্রের প্রস্তাব ছিল তোমরা চীনের কাছ থেকে বা অন্য জায়গা থেকে অনেক সামরিক সরঞ্জাম কেনো, আমাদের কাছ থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কিনতে চায়। এখন যুক্তরাষ্ট্র চীনের কাছ থেকে যে দাম, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে গেলে সেই দাম অনেক বেশি। যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল আমাদের প্রোডাক্ট ভালো, আমার কাছ থেকে যেটা কিনবে সেটা ভালো চীনের তুলনায়। এখন বাংলাদেশের এই জায়গাতে প্রস্তাব যে হ্যাঁ তোমার প্রোডাক্ট ভালো, কিন্তু আমি 10 টাকার জিনিস তোমার কাছ থেকে 30 টাকা দিয়ে কিনতে পারবো না, কারণ আমার ইকোনমি সেটা সাপোর্ট করে না। এটা যুক্তরাষ্ট্র বুঝেছে। তখন যুক্তরাষ্ট্র ঠিক আছে, সব কেনার দরকার নাই, যতটুকু পারো কিনো। বাংলাদেশ বলছে ঠিক আছে, আমরা পর্যালোচনা করব। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের রপ্তানি খাত অনন্য উচ্চতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী তিনি। অবস্থাটা এমন হয়েছে, বাংলাদেশ ভিয়েতনামের চেয়ে বেশি সুবিধা পেয়েছে, ভারতের চেয়ে বেশি সুবিধা পেয়েছে। তো আগামী দিনগুলোতে বাংলাদেশের রপ্তানি যুক্তরাষ্ট্রে আরো বাড়বে। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। এখন ট্রেড গ্যাপ আমি কমাবো। অভ্যন্তরীণ ইস্যুতে কোনো ধরনের সন্ত্রাসবাদ প্রশ্রয় দেওয়া যাবে না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বৃহস্পতিবার দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 7ম সম্মেলনে বক্তব্যের সময়ে কথা বলেন তিনি। সম্মেলনে ডক্টর খলিল আলো বলেন, কলম্বো সিকিউরিটি কনক্লেভকে উন্মুক্ত আঞ্চলিকতাবাদের ভিত্তিতে একটি উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপক্ষীয় সংস্থা হিসেবে দেখতে চায় বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ ধারাবাহিকভাবে এমন মূল্যবোধ এবং নীতিমালা অনুসরণ করে যা একটি স্বাধীন, উন্মুক্ত, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর নিশ্চিত করার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে। স্বাগতিক দেশ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্মেলনের শুরুতেই বক্তব্য দেন। দর্শক, চট্টগ্রামের নিমতলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে পড়ে, এতে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 4 জন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের এখন কি অবস্থা এবং কিভাবে আসলে এই ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা? নিমতলা বিশ্ব রোড, অর্থাৎ আমি যেখানে আছি এটি বন্দর থানা এলাকা। এই বন্দর থানার সামনে আমি আছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট কারটি, কালো রঙের একটি প্রাইভেট কার, এটি পুরোটাই ধুমড়ে মুচড়ে গেছে এবং এটি আমরা যেখানে আছি ঠিক রাস্তার অপোজিটেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। উপরে যে ফ্লাইওভার অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেখান থেকে এটি ছিটকে নিচে পড়ে যায়, পুরোটাই ধুমড়ে মুচড়ে গেছে। আমরা যেটা জানতে পেরেছি যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, শফিক নামে একজন মৃত্যুবরণ করেছেন। তিনি চট্টগ্রাম বন্দরের কর্মচারী, তিনি সাইকেল করে যাচ্ছিলেন নিচে, তার উপরে এই গাড়িটি পড়ে এবং তিনি এই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে এখানে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তো গাড়িতে যে আরোহী ছিল তার মধ্যে একজন নারী ছিলেন, 3 জন পুরুষ ড্রাইভার সহ। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা তারা হাসপাতালে নিয়ে যায়। মাও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে শফিকের মৃত্যু ঘোষণা করা হয়। অন্য যে আরোহী 4 জন তাদেরকে স্থানীয়, যেমন ইসলামীয় সৌভাগ্যের বিষয়, কারণ এই রাস্তাটি এখানে ধারণা করা হচ্ছে যে হয় নিয়ন্ত্রণ হারিয়েছিল গাড়িটি, যেখান থেকে পড়ে গেছে। আমার উপরে এখানে ফ্লাইওভার রয়েছে, এই ফ্লাইওভার থেকে এই রাস্তার অপোজিটেই সেটি পড়ে যায়। ফ্লাইওভারের কোনো ক্ষতি হয়নি, কিন্তু সেটি এই ফ্লাইওভারের যে দেয়াল রয়েছে সেটির কোপকে গিয়ে নিচে পড়ে যায়। অর্থাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল অথবা এত জোরে চালানো যদি দেয়ালের কোনো ক্ষতি হয়নি, তাই ধারণা করা হচ্ছে হয়তো এটি নিয়ন্ত্রণ হারিয়েছে, নিয়ন্ত্রণ চালক রাখতে পারেনি, অথবা এত গতি ছিল যে সেটি কোনো বাউন্স করে সেটি হয়তো পড়ে গেছে, এটা হতে পারে। তো আমরা এখানে যারা ছিলেন তারা যেটা বলছেন যে শফিক তিনি আসলে বন্দরেরই কর্মচারী ছিলেন। আমি এখানে একজন আছেন যিনি নিহত হয়েছিলেন, তিনি তার সম্পর্কে আপনি কিছু জানেন? জানি উনি চট্টগ্রাম বন্দর থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, বন্দরের কর্মচারী। উনি সাইকেল চালিয়ে যাচ্ছিল, ওনার গাড়ির উপরে কারটা পড়ে। উনি যে কারটা পড়ে, কারটা মালিক হচ্ছে বন্দর থানার চট্টগ্রাম মহানগর কৃষক দলের মহাবাহিক। যিনি ছিলেন তিনি বলেছেন তার পরিচয়, তিনি বন্দরের কর্মচারী শফিক, তিনি নিহত হয়েছেন এটি তারা
বলছে না। অনেক তো ধন্যবাদ পুলিশ আপনাকে এটা প্রণবেশ। খুবই মর্মান্তিক একটি ঘটনা আসলে। দর্শক, চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে পড়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন প্রণবেশ চক্রবর্তী। যারা ককটেল মারবে, বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে, তাদের গুলি করার নির্দেশনা পুলিশের আইনেই আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। বৃহস্পতিবার তিনি বলেন, নগরবাসীর জানমাল রক্ষায় কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। এদিন রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ সহ নানা ধরনের নাশকতা করছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে পুলিশ সহ সাধারণ মানুষ। যারা এই ধরনের কাজ করে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করার পাশাপাশি এসব না করার আহ্বান ডিএমপি কমিশনারের। দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে, ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে। আমরা আইন প্রয়োগ করব। আইন শৃঙ্খলা রক্ষায় সম্প্রতি মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের যে গুলির নির্দেশনা দেওয়া হয়েছে তার আইনি ব্যাখ্যা দেন ডিএমপির কর্মকর্তারা। মানুষের জীবন এবং জানমাল, সেটা নিজের এবং অপরের। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে সিআরপিসি 127 এবং 28-এ আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য। 3 নম্বর ক্ষেত্র আছে কোনো যাবজ্জীবন প্রাপ্ত এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামির অ্যারেস্ট এক্সিকিউট করার জন্য। সে যদি অ্যারেস্টকে অ্যাভয়েড করার জন্য পালিয়ে যেতে চায়, তাহলে সেক্ষেত্রেও ফায়ার ওপেন করা যাবে। মব নিয়ন্ত্রণে পুলিশকেই টার্গেট করে ককটেল মেরে যেভাবে বাধা দেওয়া হচ্ছে তা কখনোই কাম্য নয় বলেও জানান কমিশনার। গণ অভ্যুত্থান হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে। এখন যদি এরূপ কার্যকলাপ করা হয়, তাহলে একটি অস্থির সমাজ, অস্থিরতা দেখা দিবে। সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল। বর্তমান সময়ে সাইবার অপরাধ বেড়ে যাচ্ছে। ভুক্তভোগীদের প্রতিকার দিতে এবং সাইবার অপরাধ দমনে ডিএমপির সাইবার সেন্টার উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। বলেন, 24 ঘন্টার সাইবার সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীদের সেবা দেওয়া হবে। সাজিদ সরকার, 71, ঢাকা। আসন্ন নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন নড়াইলের নারীরা। তারা চান নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক, পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। জেলার নারীরা এবার এমন প্রতিনিধি বেছে নিতে চান যারা নারীদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উদ্যোগ নেবেন। সহকর্মী আজিজুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 3টি উপজেলা নিয়ে গঠিত নড়াইল জেলায় সংসদীয় আসন 2টি, যেখানে এবার মোট ভোটার সংখ্যা 6,76,716 জন। এর মধ্যে 3,38,786 জনই নারী ভোটার। মোট ভোটারের অর্ধেকেরও বেশি এই নারীরা এবার ভোট দিতে বেশ আগ্রহী। তবে তারা চান নির্বাচনের জন্য সুষ্ঠু একটি পরিবেশ, যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। নারীদের পক্ষ থেকে যে আমরা যাতে সঠিকভাবে ভোট দিতে পারি, আমরা সঠিক মানুষকে মূল্যায়ন করতে পারি, তাহলে আমাদের এই বাক স্বাধীনতা সঠিক থাকবে, এটা আমি আশা করতে। একটা গণতান্ত্রিক সরকার আসুক, আমরা নারী হিসাবে বা আমরা একজন সচেতন মানুষ হিসাবে যেটা চাই। এই 17 বছর, সেখানে 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই। মেয়েরা তো পারেই নাই এবং পুরুষরাও পারে নাই, কারণ ভোট দিতে যাওয়ার আগে তাদের ভোট হয়ে গেছে। নারীদের নিরাপত্তার পাশাপাশি তাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন অনেকে। সেই সাথে পড়াশোনা শেষ করে নিশ্চিত কর্মসংস্থানের দাবি তাদের। আমি আমার ভোট আসলে ওই ব্যক্তিকেই দিব যে আমার জীবনের নিরাপত্তা দিবে, তারপরে আমাদের পড়ালেখা শেষে চাকরি ব্যবস্থা করবে, তারপর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো হয়, তারা নিরাপদে থাকে, নিরাপদ জীবন যাপন করতে পারে, এরকম ব্যবস্থা করে দিবে। আমি ওই ব্যক্তিকেই ভোট দিব। আর নির্বাচনে নারীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছেন জেলার নারী নেত্রীরা। পাশাপাশি তারা যেন প্রার্থী নির্বাচনে নিজের মতামতকে গুরুত্ব দিতে পারেন, সেই পরিবেশও চান। আমরা যেন স্বাধীনভাবে আমাদের মেয়েরা যেন ভোট প্রদান করতে পারে, কোনো রকম বাধাবিঘ্ন সৃষ্টি না হয় এবং কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, আমরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারি, এই আমি আশা রাখছি সরকারের কাছে। নির্বাচিত প্রতিনিধিরা নারীদের এসব প্রত্যাশা পূরণ করলেই নারীরা তাদের অধিকার আদায়ে সোচ্চার হতে পারবেন, এমনটাই মনে করছেন ভোটাররা। মনিরা কাজুরি, 71। বাংলাদেশে একক প্রতিষ্ঠান হিসেবে চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সয়াবিন আমদানি করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
বাণিজ্য ঘাটতি কমাতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি বলেন, এর ফলে উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানির ধারাবাহিকতা রাখার ঘোষণা দেন এমজিআই পরিচালক। জাহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে $7 বিলিয়ন এগিয়ে বাংলাদেশ। এই ঘাটতি কমাতে চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে $1 বিলিয়ন সয়াবিন আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে সয়াবিনের বার্ষিক চাহিদা প্রায় 24 লাখ টন। এর সিংহভাগ আমদানি হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে। তবে বাণিজ্য সমতা আনতে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানির চুক্তি করেছে মেঘনা, সিটি ও ডেল্টা গ্রুপ। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানির কার্যক্রম দেখে আমি উচ্ছ্বসিত। বাণিজ্য ঘাটতি কমাতে এবছর যুক্তরাষ্ট্র থেকে $1 বিলিয়ন সয়াবিন আমদানি চুক্তি করেছে বাংলাদেশি 3টি প্রতিষ্ঠান। এর মধ্যে $500 মিলিয়ন সয়াবিন আমদানিও হয়েছে। এটি সত্যিই আনন্দের। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের সিড ক্রাশিং কারখানা পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। তিনি বলেন, প্রতিযোগিতামূলক দামে যেমন সয়াবিন পাবে বাংলাদেশ, তেমনি লাভবান হবে যুক্তরাষ্ট্রের কৃষকরা। আমি বিশ্বাস করি মেঘনা গ্রুপ যে পরিমাণ সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে, এর মাধ্যমে উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে। যুক্তরাষ্ট্রের উন্নত মানের সয়াবিন বাংলাদেশের প্রাণীজ প্রোটিন পূরণ করবে। তেমনি সয়াবিন রপ্তানি করে উপকৃত হবেন যুক্তরাষ্ট্রের কৃষকরা। এমজিআই পরিচালক জানান, একক প্রতিষ্ঠান হিসেবে এর মধ্যে সবচেয়ে বেশি 7 লাখ টন সয়াবিন আমদানি করেছে তাদের প্রতিষ্ঠান। আমাদের চেয়ারম্যান আমাদের ডেলিগেশনের সাথে গত কয়েক মাস আগে ইউএসএতে গিয়েছে, আর ওখানে ওনার কমিটমেন্ট দিয়ে এসেছে দ্যাট উই আর গোয়িং টু বি ইম্পোর্টিং মোর ইউএস সয়াবিনস, অ্যান্ড সেই ধারাবাহিকতায় 7 লাখ টন 700,000 ইম্পোর্ট করেছি। আর এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের হিস্ট্রিতে বিগেস্ট অ্যামাউন্ট অফ ইউএস সয়াবিন ইম্পোর্ট ইন দ্য কান্ট্রি। তিনি জানান, আগামীতেও যুক্তরাষ্ট্র থেকে আমদানির ধারাবাহিকতা রাখবে এমজিআই। উনি বলেছেন যে আমরা $500,000 ইম্পোর্ট হয়েছে এবছর। এর মধ্যে more than half of it is imported by Meghna Group, and we hope that we continue and we can grow together in the coming years as well. বর্তমানে মেঘনা গ্রুপের 2টি সিড ক্রাশিং মিলের বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় 7,500 টন, যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। জাহিদুল ইসলাম, 71, নারায়ণগঞ্জ।